যতগুলো গল্পই আপনি বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেন না কেন, প্রত্যেকটা গল্প নিশ্চয়ই এক ধাঁচের হবে না, এক রকম হবে না। আমি এরকম প্রতিক্রিয়া পেয়েছি যে লেখক আমাকে বলছে, আপনার এই গল্পটা পড়ে আমার খুব অস্বস্তি লেগেছে। অনেক সময় অনেক লেখকদের মুখে শুনি, সবই তো লেখা হয়ে গেছে, কি আর বাকি আছে। আমার কাছে প্রতি মুহূর্তে মনে হয় সবই বাকি আছে। একটা জীবন পুরো রহস্যের মতো। এই রহস্যের ভাজে ভাজে যে কত কিছু লুকিয়ে থাকে, এটা তুলে আনাই তো একজন লেখকের কাছে। একজন লেখক কখনোই বলতে পারবে না যে এই লেখাটাকে আমি সবচেয়ে বেশি আদর করেছি বা যত্ন নিয়ে লিখেছি, এই লেখাটাকে খুব অযত্নে অবহেলায় লিখে রেখেছি। এটা যদি বলে থাকেন একজন লেখক, আমি বলবো তিনি অপরাধ করেছেন। কারণ অযত্ন অবহেলার লেখাটি পাঠক অবধি পৌঁছানোর রিস্ক তিনি নিতে পারেন না। যে কোনো লেখক তার সর্বোচ্চ দিয়ে লিখেছেন বলেই তারপর সেটা পাঠকের কাছে প্রেজেন্টেবল হয়েছে। ফিডব্যাক দিয়ে আপনি কোনো কিছু জাজ করতে পারেন। হ্যাঁ, একটা সাহিত্য টিকে থাকে সময়ের কাল ধরে। আমার মনে হয়েছে আমি যখন ক্লাস 5-6 পড়ি, তখন আমি এমন কিছু বই পড়ে ফেলেছিলাম যেগুলো তখন আমি বুঝিনি, যেটা বুঝতে আমাকে অনেক পরে এসে আবারও দ্বিতীয়বার পড়ে বুঝতে হয়েছিল। ভালো লেখকের কাজই হচ্ছে এই প্রভাব থেকে বেরিয়ে আসা, এবং প্রভাব থেকে বেরিয়ে এসে যখন সে তার নিজস্ব মতো একটা স্বর তৈরি করতে পারবে, নিজস্ব মৌলিকত্ব বজায় রাখতে পারবে, ওই সময়টা এলে তার লেখার বিষয়বস্তুগুলো, তার চিন্তা ভাবনাগুলো প্রকৃতভাবেই কাগজে উঠে আসবে। প্রতি বছর বইমেলায় অনেক বই প্রকাশিত হয়। আমি ব্যক্তিগতভাবে ওখান থেকে যদি আপনাকে 5টা বইয়ের নাম বলতে পারি, আপনি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ হচ্ছে আমাদের দেশে বই প্রকাশের ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাই বাংলাদেশ বুক ফোরাম অ্যাসোসিয়েশন ও শুনবই আয়োজিত লেখকের গল্প সিজন 2-এ। প্রিয় দর্শক, আপনারা সকলেই কিন্তু জানেন এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে থাকি লেখকের লেখক জীবন সম্পর্কে, তার লেখা বইগুলো সম্পর্কে এবং তার বিভিন্ন চিন্তা ভাবনাগুলো সম্পর্কে। আর সেই সুবাদে আজকে আমাদের সাথে যিনি উপস্থিত হয়েছেন, তিনি বর্তমান সময়ের একজন অন্যতম কবি, কথা সাহিত্যিক এবং সম্পাদক নাহিদ আশরাফি। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং ভালো লাগছে অবশ্যই আপনার সাথে দেখা হলো এবং আমাদের আজকের এই আয়োজনটি হচ্ছে এবং ভালোই লাগছে সব মিলিয়ে। শুরুতে আপনার যে সর্বশেষ বইটি, সেই বইটি সম্পর্কে আমরা জানতে চাইবো এবং এই বইটি নিয়ে আমরা আলাপটা আজকে শুরু করছি। তারপরে অনেক প্রশ্ন কিন্তু আছে আজকে এবং ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমরা বেশ কিছু বিষয় জানছি শেষ বইটি সম্পর্কে। বইটির নাম হচ্ছে কি ঝুল বারান্দা, তিনটি মাছ আর একটি বিন্দুবর্তী জলাশয়। এই বইটি সম্পর্কে আমরা আজকের আলোচনা শুরু করতে চাই। ধন্যবাদ নাহিদ আপনাকে। হ্যাঁ, এটা আমার গত বছর প্রকাশিত বই, গল্পের বই, এবং বইটি প্রকাশ হয়েছে বিদ্যা প্রকাশ থেকে। মোট 14টি গল্প আছে। আচ্ছা, আপনি যদি গল্পগুলোর ধরন সম্পর্কে আমার কাছে জানতে চান, তাহলে বলবো যে আমাদের প্রত্যেকের, যেটা কিছুক্ষণ আগে আপনার সাথে বোধহয় আমি গল্পচ্ছলে বলছিলাম, যে আমাদের বাসায় ড্রয়িং রুমে, বেডরুমে যে গল্পগুলো হয়, আবার মাছের বাজারেও যে গল্পগুলো হয়, প্রত্যেকটা জায়গার না একটা নির্দিষ্ট গল্প আছে। একদম। গল্পগুলো স্পর্শ করতে পারা একজন লেখকের দৃষ্টিতে এটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। একদম সহজ। এবং এই জায়গাগুলোতে যে গল্পগুলো তৈরি হয়, সেই গল্পগুলো কখনো আনন্দের, কখনো বেদনার, কখনো স্বস্তির, কখনো অস্বস্তি। আমরা না, আমাদের সাধারণের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা আছে, যে সেটা হচ্ছে আমরা চেষ্টা করি সবসময় আমাদের আনন্দ এবং বেদনা বা দুঃখ বা কষ্ট এই পর্যন্তই সীমাবদ্ধ রাখতে আমাদের অনুভূতিগুলোর ব্যাপারে। এর বাইরে যে অস্বস্তির গল্প আছে, এর বাইরে যে মেনে নেয়ার গল্প আছে, এর বাইরে যে বঞ্চনার গল্প আছে, সেই গল্পগুলো কেন যেন তুলে আনতে আমরা একটু অস্বস্তি বোধ করি। একদম। আমি চেষ্টা করেছি আমার এই 14টা গল্পে সেই অস্বস্তিকে বুনন করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক ধরনের গল্প এবং ভেরিয়েশন আছে গল্পের বইয়ে, গল্পের মধ্যে ভেরিয়েশন থাকবে, এটাই খুব স্বাভাবিক। কারণ নিশ্চয়ই আপনি যদি 5টা গল্প বা 10টা গল্প বা 15টা গল্প, যতগুলো গল্পই আপনি বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেন না কেন, প্রত্যেকটা গল্প নিশ্চয়ই এক ধাঁচের হবে না, এক রকম হবে না। এই গল্পে ভেরিয়েশন থাকবে।
দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে। আমি এরকম প্রতিক্রিয়া পেয়েছি যে লেখক আমাকে বলছে আপনার এই গল্পটা পড়ে আমার খুব অস্বস্তি লেগেছে। আমি মনে মনে ভেবেছি যে আমি এই অস্বস্তিটাই আপনার ভেতরে ক্রিয়েট করতে চেয়েছিলাম। আমি কোনো স্বস্তি ক্রিয়েট করতে চাইনি আপনার ভেতরে। আপনি যেটা বিরক্ত হচ্ছেন, অস্বস্তি বোধ করছেন, আমি মূলত ওই অস্বস্তিটা তুলে আনার চেষ্টা করেছি এবং সেই জায়গাটাতে আমি সাকসেসফুল। এটাই হচ্ছে মূল ব্যাপার। তো গল্পের ভেরিয়েশন তো থাকবেই। না, এটাই ব্যাপার যে একজন লেখকের যে মূল কাজটা হয় যে তিনি আমাদের চারপাশে যা ঘটছে, অর্থাৎ আমার সমাজে যা ঘটছে তাই কিন্তু তিনি তার কলমের মাধ্যমে তুলে ধরেন, গল্পের মাধ্যমে। সেটা হতে পারে কবিতা, সেটা কথা সাহিত্য হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। তো এইটাই আর কি। এবং আপনি যেটা বললেন যে আসলে আপনি সেই অস্বস্তিটাই তৈরি করতে চেয়েছেন বা মানে অনুভব করানোর চেষ্টা করেছেন। তো আপনি সেই হিসাবে তো মানে লেখালেখির এই জায়গাটায় মানে অনেকটা সফলতাই বলা চলে যে যেটা চেয়েছেন সেই অর্থে আর কি। হ্যাঁ, সফল বিফলের ব্যাপারটা হ্যাঁ আমি তুলে আনার চেষ্টা করেছি। সেই চেষ্টাটা কতখানি পাঠককে ছুঁয়েছে বা পাঠক স্পর্শ করেছে এটা তো আসলে নির্ভর করে পাঠকের উপরে। পাঠক রায় দেবেন যে আমি আসলে কতখানি সফল কতখানি বিফল, এই রায়টা আসলে দেয়া সম্ভব না। তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি এবং দেখুন প্রত্যেকটা মানুষেরই তো দৃষ্টিভঙ্গি আলাদা। যে জিনিসটার মধ্যে আমি খুব আনন্দ খুঁজে পাচ্ছি আরেকজন হয়তো সেটার মধ্যে কোনো আনন্দ খুঁজেই পাবেন না। আমি যে বিষাদের গল্প বলতে চেয়েছি কারো কাছে হয়তো এটা বিষাদের ব্যাপারই নয়, তার চেয়ে আরো বড় বিষাদ তার জীবনে আছে, কাজে এই ছোট বিষাদটাকে সে বিষাদই মনে করছে না। কাজে এরকম তো হাজারো গল্প জীবনের কোনাকাঞ্চিতে এত এত পড়তে পড়তে এত গল্প জমে থাকে না। মানে আমার কাছে মনে হয় অনেক সময় অনেক লেখকদের মুখে শুনি সবই তো লেখা হয়ে গেছে, কি আর বাকি আছে। আমার কাছে প্রতি মুহূর্তে মনে হয় সবই বাকি আছে, একটা জীবন পুরো রহস্যের মতো। এই রহস্যের ভাজে ভাজে যে কত কিছু লুকিয়ে থাকে এটা তুলে আনাই তো একজন লেখকের কাজ। একদম সেটাই। সেটা তো অবশ্যই নিঃসন্দেহে। তো আমরা মাঝখানে আপনার লেখক হয়ে ওঠার যে গল্পটা, এর পেছনে অবশ্যই সবারই কোনো না কোনো একটা গল্প থাকে। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আলাপ করছিলাম যে আপনার একটা ইন্টারেস্টিং গল্প আছে, আমরা সেই গল্পটা আসলে পাঠকদেরকে এবং দর্শকদেরকে জানাতে চাই। একটা হচ্ছে লেখক হয়ে ওঠার গল্প, আরেকটা গল্প হচ্ছে বই প্রকাশের গল্প। দুটো গল্প আলাদা। আপনি যদি লেখক হয়ে ওঠার গল্প শুনতে চান তাহলে বলবো লেখক হয়ে উঠেছি। হ্যাঁ, এটা হয়ে ওঠার পেছনের গল্পটা হচ্ছে একটা পরিবার, একটা চমৎকার পরিবার, একটা চমৎকার পরিবেশ আমি পেয়েছি। আমি বোধহয় এ পর্যন্ত আমার প্রতিটা ইন্টারভিউতে এই কথা বলেছি যে আমি হচ্ছি সেই কম সৌভাগ্যবানদের একজন যার পরিবার চেয়েছিল আমি লেখক হই, যার পাড়া প্রতিবেশী শিক্ষক চেয়েছিল আমি লেখক হই, যেটা আমাদের এই সমাজ ব্যবস্থায় কিছুটা হলেও এটা দুঃসহ এবং খুবই কঠিন। তো সেক্ষেত্রে বরং আমি সাপোর্ট পেয়েছি আমার মা বাবার। এবং খুব ছোটবেলায় যখন আমি ক্লাস 5-এ পড়ি, ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার খাতায় আমার জীবনের প্রথম কবিতা লিখে দিয়ে এসেছিলাম আমি, তাও অঙ্ক খাতায়। দারুণ। আচ্ছা আচ্ছা। তো অঙ্ক খাতায় আমি আমার জীবনের প্রথম কবিতা লিখে দিয়ে এসেছিলাম। তখন ছন্দ মাত্রা জ্ঞান আমার কিছুই ছিল না, সম্পূর্ণ মনের অনুভূতিতে অঙ্ক পরীক্ষা দেয়া হয়ে গেছে। অঙ্ক পরীক্ষার পেছনের খাতায় পরীক্ষার হলের সামনে একটা বিশাল সবুজ মাঠ ছিল এবং তাতে বেশ সাদা সাদা বক ঘুরে বেড়াচ্ছিল। তো ওটা দেখে আমি 4 লাইনের, যেটা এখন আমি কবিতা বলছি কিন্তু তখন তো আর ওসব নিয়ে, তখন মনে হয়েছে লিখেছি। লাইন 4টা এরকম ছিল যে সাদা সাদা বক ধবল পালক উড়ে উড়ে যায় হায় রে কোথায়। তো এটা ছিল আমার জীবনের প্রথম লেখা। সেই প্রথম লেখায় এখন জিজ্ঞেস করতে পারেন পরবর্তী প্রশ্নে যে এসে যেতেই পারে যে কি করে এতদিন এটা বেঁচে থাকলো। এই জন্যই বলি যে আমি খুব ব্লেসড একজন মানুষ। আচ্ছা, আমি যখন অঙ্ক পরীক্ষার খাতায় এটা লিখছিলাম তখন পরিদর্শক যিনি ছিলেন তিনি এসে ও চুপচাপ দাঁড়িয়ে ঘাড়ের উপর দেখছেন, দেখে আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি লিখছো? তা আমি বললাম ওই যে মাঠের মধ্যে সাদা বক, ওটা দেখে লিখেছি। তো তুমি পরীক্ষা দিচ্ছ, কি পরীক্ষা দিচ্ছ? অঙ্ক পরীক্ষা দিচ্ছি। তো অঙ্ক পরীক্ষার খাতায় তুমি কবিতা লিখছো? তো অঙ্ক পরীক্ষা দেয়া হয়ে গেছে। তো স্যার খাতাটা সহ আমাকে হেডমাস্টার যিনি আমাদের ছিলেন তার রুমে নিয়ে গেলেন।
নিয়ে গিয়ে তখন তিনি হেডমাস্টার স্যারকে দেখালেন, স্যার আমার বাবাকে ডেকে আনলেন। তো তখন উনি বললেন যে এই মেয়েটা আসলে মনে হয় লিখতেই চায় বা লেখালেখির প্রতি ওর একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। সেই ভালোবাসা থেকেই আপনারা চেষ্টা করেন বা যত্ন নেন ও যেন লেখালেখি বা পড়াশোনা এই দিকটা বেশি মনোযোগী হয়। আপনাকে এখন যে প্রশ্নটা করতে চাই এটা হচ্ছে কি, লেখকদের নিয়ে আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আলোচনা হয়ে থাকে যে লেখকের দায়িত্ব এটা, লেখকের দায়িত্ব ওটা। কেউ বলে লেখকের দায়িত্ব রাজনীতি নিয়ে কথা বলা, কেউ বলে যে সমাজের এইটা নিয়ে কথা বলা, ওটা নিয়ে কথা বলা। আপনার কাছে লেখকের সামাজিক দায়বদ্ধতা ঠিক কেমন এবং ঠিক কতটা মনে হয়, আপনার মতামত কি? আচ্ছা, যেটা হচ্ছে লেখক তো একজন মানুষ, তাই না? একটা রাষ্ট্রের, একটা সমাজের একটা অংশ সে। আচ্ছা, তো সমাজের অংশ হিসেবে দেখেন প্রত্যেকটা প্যাশন এন্ড প্রফেশনেরই আমি বলবো কিছু দায় এবং দায়িত্ব থাকে। তো এই রেসপন্সিবিলিটির জায়গাটাতে দাঁড়িয়ে, এই দায়িত্বের জায়গাটাতে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই, যেমন ধরেন যিনি একজন শিক্ষক তিনি তার দায়িত্ব পালন করছেন, যিনি একজন পুলিশ কর্মকর্তা তিনি তার দায়িত্ব পালন করছেন, তেমনি আরো যারা পেশায় আছেন বিভিন্ন পেশায়। আচ্ছা, লেখা কোনো পেশা নয় বা যিনি পেশা হিসেবে নেবেন তিনি তার জন্য অবশ্যই পেশা, তার সামাজিক দায় দায়িত্বটা অনেক বেশি। যেমন করে একটা সমাজে একজন শিক্ষকের দায়িত্বকে বা শিক্ষকের ভূমিকাটাকে আমরা অনেক বড় মনে করি, ঠিক তেমনি ভাবে একজন লেখকের সামাজিক দায় যদি না থাকেন, তিনি যদি তার সময়কে তার লেখার মাধ্যমে ধরে না রাখতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় তার লেখাটা বৃথাই যাবে, আমার কাছে মনে হয়। কারণ আপনি যে সময়টাকে রিপ্রেজেন্ট করছেন সেই সময়টাকে আপনার লেখার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু আপনার। কাজেই এই সময়ের অসঙ্গতি, এই সময়ের যা কিছু ভালো, এই সময়ের যা কিছু আপনার মনস্তাত্ত্বিক চিন্তায় বা চেতনায় আঘাত করবে, সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটগুলো, হ্যাঁ, আমাদের অবকাঠামোগুলো, এগুলো পরবর্তী প্রজন্ম কিভাবে জানে কিন্তু একজন লেখকের লেখার মাধ্যমেই। একদম। তো সেক্ষেত্রে সততার সাথে লেখাটা এবং সত্যটা লেখাটা খুব গুরুত্বপূর্ণ এবং এই দায়িত্বটা আমার মনে হয় একজন লেখকের খুব নিষ্ঠার সাথেই পালন করা উচিত। একদম সেটাই। এটাই আসলে যে একজন লেখক কিন্তু তার লেখার মাধ্যমে কিন্তু ভবিষ্যতে মানে থেকে যান, মানে ভবিষ্যৎ সময়ের জন্যই, মানে ভবিষ্যতেই কিন্তু তার লেখাটা দেখা যায় মানে পাঠকের কাছে থেকে যায়। এবং যদি আরো সহজ করে বলি এটাকে, এটা অনেকে বুঝবেন আমার কথাটা, যেমন রবীন্দ্রনাথের একটা কথা যে বই আসলে কি, বই আসলে বর্তমানের সাথে ভবিষ্যতের একটা সেতুবন্ধন বা এটা অতীতকে ধরে রাখে। যেমন আজকে মানে শতবর্ষ পূর্বে হয়তো বঙ্কিম কিংবা আপনার রবীন্দ্রনাথের লেখা তিনি লিখেছিলেন, এখন আমরা পড়তেছি। তো ব্যাপারটা অনেকটা এইরকম যে সেই সময়টাকে কিন্তু আমরা জানতে পারতেছি কি মাধ্যমে, সেই বইয়ের মাধ্যমে। তো বই ব্যাপারটা কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং। তো এখানে আচ্ছা একটু টাইম নেব এখানে। ওকে, এখন পর্যন্ত আপনি অনেকগুলো বই লিখেছেন এবং আপনার মানে সম্পাদিত অনেক বই আছে। তো এর মধ্যে থেকে আপনি কোন বইটির ফিডব্যাক সবচেয়ে ভালো পেয়েছেন এখন পর্যন্ত, এবং আপনার কাছে লিখে মনে হয়েছে না এটা আসলে পার্সোনালি আপনার কাছে মনে হচ্ছে যে না লেখাটা আমার জন্য সবচেয়ে বেটার, মানে আপনার লেখা সবচেয়ে বেটার লেখা আর কি, এরকম কোন বই? আচ্ছা, প্রথম কথা হচ্ছে দুটো ডিফারেন্ট জিনিস, যেটা হচ্ছে কোনটা লিখে আমি বেশি তৃপ্তি পেয়েছি এবং কোনটা পাঠক বলছেন যে গ্রহণ করেছে বেশি বা পাঠকের ফিডব্যাক আমি ভালো পেয়েছি। এই বিষয়টা না খুব একটা রিলেটিভ টার্ম যেটাকে বলা যায়, সেটা হচ্ছে একজন লেখক কখনোই বলতে পারবে না যে এই লেখাটাকে আমি সবচেয়ে বেশি আদর করেছি বা যত্ন নিয়ে লিখেছি, এই লেখাটাকে খুব অযত্নে অবহেলায় লিখে রেখেছি। এটা যদি বলে থাকেন একজন লেখক, আমি বলবো তিনি অপরাধ করেছেন। কারণ অযত্ন অবহেলার লেখাটি পাঠক অব্দি পৌঁছানোর মানে কোনরূপ রিস্ক তিনি নিতে পারেন না। তাহলে সেক্ষেত্রে যেটা পাঠক অব্দি পৌঁছেছে তার মানে আমি আমার একজন লেখক তার সর্বোচ্চ, আমি বলবো কেন, যে কোনো লেখক তার সর্বোচ্চ দিয়ে লিখেছেন বলেই তারপর সেটা পাঠকের কাছে প্রেজেন্টেবল হয়েছে। আদারওয়াইজ তো তিনি সেটা পাঠকের কাজ অব্দি পৌঁছতেই পারেন না।
যদি আমার কাছে কোনো কম আদরণীয় লেখা থাকে, আমার উচিত হবে সেই লেখাটাকে আমি আরো বেশি এডিট করব, প্রয়োজনে রেখে দেব, সেটা নিয়ে আরো পড়াশোনা করব, বা আমার নিজের চিন্তা ভাবনাকে ওটার সাথে আরো বেশি সংযোগ স্থাপন করে যখন আমার দিক থেকে মনে হবে যে হ্যাঁ আমি এটা এখন পাঠকের কাছে তুলে ধরতে পারি, আর পাঠকের কাছে তুলে ধরার গল্পটা থেকেই কিন্তু তার তৃপ্তির গল্পটা শুরু হয়। একদম। তাহলে মানে এটা বলা যাবে না। আমি প্রত্যেকটা লেখার ক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করেছি, আমি যা বলতে চেয়েছি তা বলার চেষ্টা করেছি। কাজেই যদি কেউ বলে যে কোন লেখাটি লিখে বেশি তৃপ্তি পেয়েছেন, এ ব্যাপারে আমার আসলে কোনো মন্তব্য নেই এটা। আর পাঠকের ফিডব্যাক যেটা পেয়েছি, এই অবধি বাংলা সাহিত্যের দিকে শুধু চোখ দিই, বিশ্ব সাহিত্যের দিকে নাই গেলাম। আপনি দেখবেন অনেক অনেক মানে গভীর লেখক আছেন, গভীর লেখক বলতে তার লেখার মাধ্যমে যে গভীরতা তিনি ফুটিয়ে তুলেছেন, আমরা না পাঠকের কাছ থেকে তার ফিডব্যাকটা অনেক কম পেয়েছি। আবার খুব হালকা লেখার ফিডব্যাক অনেক সময় অনেক বেশি পেয়েছি। কাজে এক্ষেত্রে না আমি বলতে চাই না যে আসলে ফিডব্যাক দিয়ে আপনি কোনো কিছু জাজ করতে পারেন। হ্যাঁ, একটা সাহিত্য টিকে থাকে সময়ের কাল ধরে, সময় যদি সেটাকে ধরে রাখে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ সেই লেখার মধ্যে কিছু না কিছু তো অবশ্যই ছিল। আর যদি সময় ধরে না রাখে সেটা আস্থা করে নিক্ষিপ্ত হবে, সেটা নিয়ে আমাদের আসলে বলার কিছু নেই। কাজেই পাঠকের বিচার বিশ্লেষণের উপরে ছেড়ে দেওয়াটাও যেমন ঠিক, তেমনি ভাবে সময়ের উপরে ছেড়ে দিতে হয় অনেক কিছু। একদম। আচ্ছা, সেই প্রসঙ্গ থেকে অন্য একটা প্রসঙ্গে চলে যাই। সেটা হচ্ছে কি, লেখালেখি তো আপনার খুব কম বয়সে শুরু করা। মূলত আপনি শুরুতে কাদের বই পড়তেন, বা এখনো কাদের বইগুলো আপনার কাছে বেশি পছন্দ? মানে একজন লেখক হিসেবে আপনি কি অন্য কোনো লেখককে অনুসরণ করেন কিনা, বা হলে তারা কারা? সেটা আমরা আসলে আপনার পাঠকদেরকে জানাতে চাই, কারণ তাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে যে আমি যে লেখকের বই পড়ি বা পছন্দ করি তিনি কোন লেখকদেরকে অনুসরণ করেন। আচ্ছা, এক্ষেত্রে যেটা বলবো, আমার কথাটা আগে বলি। সেটা হচ্ছে আমি খুব ছোটবেলা থেকেই বইয়ের মধ্যেই বড় হয়েছি, কারণ আমার ঘর ভর্তি বই দেখেছি জন্মাবধি, এবং আমাদের ঘরে হয়তো শোবার রুম একটা কম ছিল, থাকতে পারতো, কিন্তু আমি এমন করে, আমার বাবা একজন সরকারি চাকুরে, যেহেতু আমাকে প্রচুর ঘুরতে হয়েছে বাংলাদেশের, এবং প্রতিবার যে বাড়িতেই আমরা উঠেছি সেখানে আর কিছু না থাক আমরা গিয়ে একটা লাইব্রেরি পেয়েছি। এটা আমার বাবা মায়ের একেবারে নির্ধারিত ছিল, লাইব্রেরি একটা থাকতেই হবে। এবং খুব ওই যে বললাম না, বেড়ে ওঠাটা কিন্তু একজন লেখকের জন্য খুব গুরুত্বপূর্ণ, সে কিভাবে বেড়ে উঠছে। তো সেই ছোটবেলা থেকেই বই পড়ার খুব মজার একটা সিস্টেম ছিল আমাদের বাড়িতে। আমি, আমার বন্ধুরা, বা আমার যে ছোট একটা ভাই আছে, ওর বন্ধুরা, আমরা ওই লাইব্রেরি থেকে, মানে আমাদের বাড়ির লাইব্রেরি থেকে বই পেতাম অনেকটা ওই পাঠাগারের মতো করেই। মানে টেবিলে একটা খাতা থাকতো, ওই খাতায় বইয়ের নাম লিখে কত তারিখে বইটা নিচ্ছি এটা টুকে রেখে বইটা নিতে হতো, বইটা পড়ে আবার লাইব্রেরিতে ফেরত দিতে হতো। মানে এটা ছিল আমাদের ঘরের লাইব্রেরির খুব মজার একটা নিয়ম। এবং এরপরে বাবা বা মা যে কোনো একজন আমাদেরকে জিজ্ঞেস করতেন কি পড়ে কি বুঝলে, বা কি বুঝতে পারোনি, এইসব। খুব ছোটবেলা থেকেই না আমার মনে আছে আমি যখন ক্লাস 5-6 পড়ি, তখন আমি এমন কিছু বই পড়ে ফেলেছিলাম যেগুলো তখন আমি বুঝিনি, যেটা বুঝতে আমাকে অনেক পরে এসে আবারও দ্বিতীয়বার পড়ে বুঝতে হয়েছিল। এবং তখন আমি আমার বাবাকে বা মাকে প্রশ্ন করতাম যে তখন আমাকে তাহলে পড়তে দিয়েছিল কেন? বলে আমি তো দেইনি, তুমি নিজেই চয়েস করেছো, কিন্তু আমি চেয়েছিলাম তুমি বইটা পড়ো। হ্যাঁ, ওই যে কিছু না বোঝা রয়ে গেছে, ওই তৃষ্ণাটা তোমার থেকে যাবে, যার ফলশ্রুতিতে তুমি দ্বিতীয়বার বইটা পড়বে। আচ্ছা, আর দ্বিতীয়বার যখন পড়বে তখন তোমার প্রথম পড়াটা এটা একটা বড় ধরনের কাজে দেবে তোমাকে। তো এভাবে আমি ছোটবেলা থেকেই ওই অভ্যাসটা গড়ে তুলেছিলাম, বা আমাদের গড়ে তুলতে সাহায্য করা হয়েছিল পরিবার থেকেই। আর একটু বড় তারপর তো বইয়ের মধ্যে থাকা, এবং সব সময় বই পড়েছি। আর যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন আমি কাকে অনুসরণ করি, যে প্রশ্নটা করলেন, বা কাউকে অনুসরণ করি কিনা, না, আমি কাউকে অনুসরণ করি না। আচ্ছা, আমি আমার মধ্যে যেই কাজটা সব সময় আমি নিজের ভেতরে অনুভব করি, বা যে বিষয়টা, সেটা হচ্ছে লেখকের বই পড়তে হবে, প্রচুর পড়তে হবে, যাদের লেখা ভালো লাগে তাদেরটা বেশি বেশি পড়তে হবে, পড়ে নিজের লিখতে বসার টেবিলে এসে তা ভুলে যেতে হবে। আপনি যদি কারো দ্বারা প্রভাবিত হন, তারপরও আমি বলবো একজন লেখকের প্রথম দিকের লেখায় কিছু প্রভাব থেকেই থাকে,
কিছু তার প্রিয় কোনো লেখকের চিন্তার একটা প্রতিফলন ঘটেই যায়, কিন্তু একজন ভালো লেখকের কাজই হচ্ছে এই সময় মানে এই প্রভাব থেকে বেরিয়ে আসা, এবং প্রভাব থেকে বেরিয়ে এসে যখন সে তার নিজস্ব মতো একটা স্বর তৈরি করতে পারবে, নিজস্ব একটা ভাষা তৈরি করতে পারবে, নিজস্ব মৌলিকত্ব বজায় রাখতে পারবে, ওই সময়টা এলে তখন তার লেখার বিষয়বস্তুগুলো, তার চিন্তা ভাবনাগুলো প্রকৃতভাবেই কাগজে উঠে আসবে। রাইট, সেটাই আর কি। আচ্ছা, তাহলে একটা বিষয় চলেই আসে, সেটা হচ্ছে গিয়ে বর্তমানে যারা সাহিত্য করছেন, মানে কবিতা লিখছেন, কথা সাহিত্য লিখছেন, গবেষণা করছেন, বিভিন্ন ধরনের লেখালেখি করছেন, তো বাংলাদেশে আমরা যেটা মানে শুনতে পাই যে প্রতি বছর মেলায় নাকি 5 থেকে 7 হাজার বই প্রকাশিত হয় এবং সারা বছর 10 থেকে 12 হাজার বই প্রকাশিত হয়, আনুমানিক সংখ্যা। তো এই যে এত বই প্রকাশিত হচ্ছে, এখানে আসলে ঠিক কতটা সাহিত্য হচ্ছে এবং সোসাইটিতে আমাদের সমাজের প্রভাব আসলে কতটা আপনি দেখতে পাচ্ছেন? এই প্রশ্নটা ভালো প্রশ্ন করেছেন। আসলে প্রতি বছর বইমেলায় অনেক বই প্রকাশিত হয়। আমরা যখনই মেলা আসে তখনই বাংলা একাডেমি থেকে শুনতে পারি এবছর এতগুলো বই প্রকাশিত হয়েছে, পরবর্তীতে পত্র পত্রিকায় দেখতে পারি এত এত বই এসেছে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে ওখান থেকে যদি আপনাকে 5টা বইয়ের নাম বলতে পারি, আপনি বলতে পারবেন না। কেন জানেন? কারণ এটা আপনি বলতে আমি আপনাকে বুঝাচ্ছি না, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি না, এটা আমি জেনারেল কথাটা বলছি। কেন বলতে পারবেন না? কারণ হচ্ছে আমাদের দেশে বই প্রকাশের ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। এটা হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে, আপনার মন চাইলেই আপনি একটি বই প্রকাশ করতে পারছেন। সেলফ পাবলিশ করা যাচ্ছে। হ্যাঁ, সেলফ পাবলিশের ব্যবস্থা তো আছেই, মানে এটা তো আছেই। তো বিষয়টা হচ্ছে যখন আপনাকে বাধা দেওয়ার কেউ নেই, আপনার সামনে কোনো ব্যারিয়ার নেই, কোনো প্রসেস, কোনো সিস্টেম নেই, তো তখন তো এটা আসলে যা খুশি তাই লিখেও বই প্রকাশ করা যাচ্ছে। এটা একটা দিক। তো এক্ষেত্রে কি হচ্ছে, পাঠক খুব কনফিউজড হয়ে যাচ্ছে, কোনটা নিব কোনটা পড়বো। মেলাতে এসে তারা কনফিউজড হচ্ছে যে আসলে কার বই নিয়ে পড়বো, মানে কার বইটা কিনবো। আবার কি হচ্ছে, ধরেন পাঠক বই কিনলো, বই কিনে সে যখন পড়তে গিয়ে দেখলো আসলে এটা সেই মানেরই না যে মানটা সে চেয়েছিল। আমরা পাঠকদেরকে সবসময় খুব ভুল বুঝি, ধারণাই করে থাকি পাঠক আর কি বুঝবে, কিন্তু লেখার আগে এটা মাথায় নিয়ে যদি একজন লিখতে বসেন লেখক, যে আমি পাঠকের জন্যই লিখছি। একটা কথা বেশ মজা লাগে, মাঝে মধ্যেই শুনি সবার কাছে, কি হচ্ছে যে আমি পাঠকের জন্য লিখি না, নিজের জন্য লিখি। তো পাঠকের জন্য না লিখলে বই প্রকাশ করার দরকার ছিল না, ডায়েরিতে লিখলেই হয়ে যেত। আবার অনেক সময় শুনি আরেকটা কথা, সেটা হচ্ছে সব বই সবার জন্য না। যদিও এটার সাথে আমি একমত, আসলেই সব বই সবার জন্য না, কিন্তু যখন একজন পাঠকের রুচিকে চিন্তা করতে হবে, যদি চিন্তা করা হয় বা চিন্তা করে সে বই লেখা হয়, তাহলে অবশ্যই কিন্তু অনেকগুলো বিষয় মাথায় রাখাটা খুব জরুরি। আমাদের পাঠক রুচিটা তৈরি হয়েছে রবীন্দ্রনাথ দিয়ে, আমাদের পাঠক রুচি তৈরি হয়েছে কাজী নজরুল ইসলাম দিয়ে, জীবনানন্দ দিয়ে। আপনি কি করে ভাবেন সেই পাঠক রুচি খুব দ্রুতই আপনাকে খুব সহজভাবে গ্রহণ করে নেবে? এতটা হালকা ভাবা ঠিক না, এবং পাঠককে এতটা আমার মনে হয় তার রুচি নিয়ে এত সংশয় দেখানোর কোনো কারণ নেই। বরং পাঠকের রুচি নিয়ে সংশয় না দেখে একজন লেখক হিসেবে আপনার যে জায়গাটাকে স্ট্রং করা দরকার, আমার মনে হয় সেই জায়গাটায় যদি একজন লেখক গুরুত্ব দেন, মনোযোগ দেন, তাহলে সেক্ষেত্রে এত বই বেরোবে না। যে কথাটা কিছুক্ষণ আগে আপনার সাথে আমি আবারও বোধহয় গল্পের ছলে বলছিলাম, যে আমি কেন বই বের করতে চাচ্ছিলাম না। আমি ক্লাস 5 থেকে লিখছি, আমার প্রথম লেখা প্রকাশিত হয় আমি যখন মাত্র ক্লাস 9-এ পড়ি। তারপরে কেন এতদিন পরে আমি এসে বই প্রকাশ করলাম? কারণ আমার বারবার মনে হতো যে আমি আসলে যা লিখি তা পাঠকের কাছে আমি কেন পৌঁছে দেব, পাঠক এখান থেকে কি মেসেজটা পাচ্ছে, আদৌ কি কোনো মেসেজ পাচ্ছে? যদি না পায় তাহলে এই বইয়ের ভিড়ে আমি আরেকটা বই কেন প্রকাশ করব? এটা তো আমি আপনার সাথে একমত, কারণ এটা দেখা যায় যে কি, মানে অনেকেই আমাকেও মানে বিভিন্ন সময় বলে যে আমি মানে কম বেশিতে লিখি কিন্তু প্রকাশ করি না বা কোথাও ওইভাবে দিই না। আমি বলি আসলে আমি লিখি, আমার ভালো লাগে, বাট এখন আমার কাছে মনে হয় না যে এটা আসলে মানুষের জন্য কাজে আসবে কিনা। যদি কাজেই না আসে বা কোনো মানে চিত্ত বিনোদনও না হয় প্রপারলি, বা কোনো ভালো মেসেজও না আসে, তাহলে আসলে এটা কোনো মানেই দাঁড়ায় না। আসলে শুধু শুধু কাগজের অপচয় আর সময়ের অপচয়। এই জন্য বলবো আপনার কথাটা খুব স্পেশাল আমার কাছে মনে হলো। থ্যাংক ইউ সো মাচ। যেটা হয়েছে আপনি দেখুন, যে যেটা শুরুতে বলছিলাম যে কোনো বিধি নিষেধ নেই, কোনো নীতিমালা নেই, বইয়ের ব্যাপারে কোনো সিস্টেম মানে রুলস এন্ড রেগুলেশন আমার সামনে নেই, কাজে আমি যা খুশি তাই করছি। পাশ্চাত্যে আপনি দেখবেন একটা বই প্রকাশের আগে যতগুলো ধাপ অতিক্রম করে আসে,
এবং পাবলিশারের কাছ অব্দি মানে প্রকাশকের কাছ অব্দি বইটা পৌঁছই না, মানে এডিটোরিয়াল প্যানেল অনেক সময় বইটা বাতিল করে দেয়। সেক্ষেত্রে একজন লেখক কিন্তু খুব সহজভাবে এটা মেনে নেয় এবং সে স্বীকার করে নেয় হ্যাঁ বইটা বোধহয় প্রকাশযোগ্য নয়, এখানে আমাকে আরো বেশি বইটা নিয়ে কাজ করতে হবে। এবং বইয়ের কোয়ান্টিটি না কোয়ালিটি, এটা খুব গুরুত্বপূর্ণ। এই কোয়ালিটিটা সে এনশিওর করার পরই সে বইটাকে আবার এডিটোরিয়াল প্যানেলের কাছে দেয়। এডিটোরিয়াল প্যানেল যদি মনে করে যে হ্যাঁ এই বইটা প্রকাশক অবধি পৌঁছানো দরকার, সম্পাদনা পরিষদ মনে করলে তবেই বইটা প্রকাশকের কাছে যায়। কিন্তু আমাদের দেশে কি আসলে এরকম কিছু হয়? না, তেমন কোনো সিস্টেম তো কোনো সিস্টেমই নাই। এবং আমাদের এখানে যোগাযোগটা সরাসরি লেখক এবং প্রকাশকের, যার ফলশ্রুতিতে আমার আজকে মনে হয়েছে আমার লেখক হিসেবে আত্মপ্রকাশ করা দরকার, কালকে আমি একগুচ্ছ টাকা নিয়ে প্রকাশকের কাছে চলে গেলাম এবং বই প্রকাশ করে ফেললাম। এই হচ্ছে ব্যাপার। তো অথবা আবার প্রকাশকরাও যিনি মনে করছেন যে না এর বই ভালো বিক্রি হবে, শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিটা চিন্তা করছেন, এই বাণিজ্যিক দিকটা চিন্তা করতে গিয়ে হ্যাঁ এই লোকের বই বিক্রি প্রকাশ করলে বোধহয় অনেক বই বিক্রি হবে, হ্যাঁ এই বইয়ের যে মাল মশলা কি আছে সেটা আমরা খুঁজে দেখছি না, তখন ওই ব্যক্তিটার ইমেজের উপরে প্রভাব পড়ছে আমাদের। ওই ইমেজের উপর দাঁড় করিয়ে আমি তার বইটা প্রকাশ করে ফেললাম, কারণ আমার কিছু ব্যবসায়িক আমি মানে ব্যবসায়িক দিক থেকে বেনিফিটেড হব। তো এই দুটোই খুবই অ্যালার্মিং এই ব্যাপারটা। খুবই মানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি তুলে ধরলেন। তো পাঠকরুচির বিষয়টা বলছিলেন, বই লেখালেখি বিষয়টা বলছিলেন। তো বাংলাদেশে মানে দুইটা কথা প্রচলিত আছে বই পড়ার জগতে, যে যারা বই পড়েন মানে মানে জেনারেল পিপল তাদেরকে বলতেছে যে এরা আসলে বইটাকে মানে বেশি এক্সাইটমেন্ট নিয়ে পড়ে বা বই পড়াটাকে বেশি বেশি কিছু ভাবে পড়ে, হ্যাঁ বই পূজা করে, ইটিসি এই করে সেই করে, এই রকম কথাবার্তা বেশি শোনা যায়। আর আরেকটা দিক থেকে শোনা যায় যে কেউ বই পড়েই না, হ্যাঁ ঠিক আছে বই পড়ার কোনো ভ্যালুজই নাই, ইটিসি এই ধরনের কথা শোনা যায়। তো মানে অনেক ধরনের কথা আসলে শোনা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কি আসলে ওইভাবে ঠিক মানে বই পড়ছে বা বই পড়ার চর্চাটা বাংলাদেশে কি সেভাবে হচ্ছে? মানে আপনি কেমন দেখছেন এখন পর্যন্ত যে ঠিকঠাক মতো কি বই পড়ার প্রচলনটা কি বাংলাদেশে এখন পর্যন্ত আছে, সেই কালচারটা কি চলছে কিনা? মানে সেই কালচারটা তো তৈরি করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একটা সময় দেখেন 30, 40, 50-এর দশকে বইটাকেই মানুষের জীবনের একটা প্রধান এন্টারটেইনমেন্ট ভাবা হতো। বই পড়ছে, বই নিয়ে আলোচনা হচ্ছে, বই নিয়ে তর্ক হচ্ছে, বই নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, এখানে সবকিছুর মূলে কিন্তু একটা বই, আড্ডা হচ্ছে বই নিয়ে, লেখালেখি নিয়ে। একটা পর্যায়ে এসে আমাদের কাছে এন্টারটেইনমেন্টের অনেক পথ খুলে গেল, অনেক ধরন খুলে গেল। তো সেই ধরন খুলতে গিয়ে যেটা হচ্ছে আমরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লাম, ছড়িয়ে পড়ার কারণে বই বিমুখ একটা জাতি তৈরি হলো। এই বই বিমুখতার পেছনে শুধুমাত্র পাঠক, আপনি যেটা বলছেন যে পাঠক দায়ী না, লেখকও দায়ী, মাঝখানে যারা কাজ করছেন তারা দায়ী, কারণ তারাও বইটাকে হয়তো প্রেজেন্টেবল করে তৈরি করতে পারছেন না, পাঠকের কাছে নিতে পারছেন না। আর যেটা হয় যে বললাম এখন মানে পাঠকের যে লেখক এত বেড়ে গেছে যে সবাই লেখক, এবং যখন সবাই লেখক তখন পাঠক খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এবং এই পাঠক খুঁজে না পাওয়ার কারণে হয়তো কারো মনে হচ্ছে বই পড়ার কোনো প্রয়োজনই নেই, আবার কেউ ভাবছেন যে না বই, এবং বই নিয়ে চর্চাটা কমে গেছে। এটা খুব দুঃখজনক। এবং বই নিয়ে নানাবিধ আমার মনে হয় আরো বেশি কাজ করা প্রয়োজন, এবং এই কাজগুলো এই রুদ্ধদ্বার বা মানে চার দেয়ালের মধ্যে না, এই কাজগুলো উন্মুক্ত পরিবেশে নিয়ে যাওয়া দরকার স্কুল কলেজের ছেলে মেয়েদের। কারণ আপনি যদি একটা জাতির মানুষ গঠন করতে চান, আমার মনে হয় সবার আগে আপনার যাওয়া উচিত স্কুল কলেজের ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের কাছে। একদম রুট লেভেল থেকে আপনি যেই অভ্যাসটা, যে বলেছি আমার পরিবার আমাকে শিখিয়েছে বই পড়তে হবে, এবং এখন পর্যন্ত আমি রাত্রেবেলা যদি বই পড়তে পড়তে ঘুমাবো এটাই স্বাভাবিক হয়ে গেছে। যেদিন ওইটা হবে না সেদিন আমি বরং খুব মানে মনে হয় যেন কিছু একটা হয়নি, কিছু একটা কাজে অপূর্ণ থেকে যাবে।
অপূর্ণ থেকে যাচ্ছে। তো এইটা তৈরি করাটা খুব জরুরি। হ্যাঁ, মানে এটা তৈরি করতে আমি বলবো যে আমাদের অভিভাবক, আমাদের শিক্ষক, আমাদের মানে যারা আছেন, এখনো জাতিকে তৈরি করার সময় আছে এবং এই তৈরি করাটা খুব জরুরি। এবং আসলে যেটা বলছেন যে রুট লেভেল থেকে শুরু করতে হবে, কারণ আমাদের দেখেন বিশ্ববিদ্যালয়ে উঠে হয়তো বা কেউ নতুন বই পড়ার সাথে পরিচিত হচ্ছে, ব্যাপারটা কিন্তু এটা বেশি দেখা যাচ্ছে। কিন্তু স্কুল লেভেল, কলেজ লেভেলে কোনো মানে হাই স্কুল লেভেলে কোনো চর্চা নেই আসলে। আপনি দেখেন অনেক কিছু নিয়ে স্কুল কলেজে প্রতিযোগিতা হচ্ছে, সবকিছু নিয়ে বই পড়া নিয়ে কোনো কিছু হচ্ছে না, বা বই নিয়ে কোনো কার্যক্রম হচ্ছে না, বই নিয়ে কোনো চিন্তা ভাবনা বা কোনো নির্দিষ্ট আয়োজন হচ্ছে না যে শুধু বইকে ঘিরে একটা আয়োজন হতে পারে। আর ইদানিং হয়তো কিছু স্কুলে দেখছি যে মেলা হচ্ছে বা স্কুলে বই নিয়ে হচ্ছে, কিন্তু সেটাও না প্রফেশনাল ওয়ে। মেলা তো অ্যাকচুয়ালি একটা বাণিজ্যিক কাজ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি বই পড়ানো এবং হচ্ছে কি চিন্তার জগৎকে তৈরি করার বিষয়টা আসে, তখন কিন্তু মানে এইটাকে আরো স্পেসিফিক ভাবে এটাকে নিয়ে কাজ করতে হবে। যেমন স্কুল লেভেল থেকে শুরু করতে হবে, একদম মানে ওই বাচ্চাদের গল্পের বই দিয়ে শিশু সাহিত্য দিয়ে শুরু করতে হবে। শিশু সাহিত্যটা হচ্ছে বেসিক। যেমন মানে আমার মানে তো আজকে আমি তৈরি হওয়ার পেছনে বা আপনি তৈরি হওয়ার পেছনে কিন্তু শিশু সাহিত্যের ভূমিকা ছিল, আমার বেশি ছিল। ঠিক আছে, ছন্দ, কবিতা, গল্প এগুলো সবই ছিল, রূপকথাও ছিল। আমরা যখন ধীরে ধীরে অ্যাডাল্ট হই তখন আমরা বড়দের যে সাহিত্য আছে বা একটু কঠিন সাহিত্য বলি, একটু মানে বস্তুনির্ভর সাহিত্য বলি, সেগুলোর দিকে ধাবিত হই ধীরে ধীরে। কিন্তু ওই বইগুলো দিয়ে যদি আমরা একটা বাচ্চাকে দিই তাহলে কিন্তু হবে না। আমাকে বুঝতে হবে যে ওর মনস্তত্ত্বটা আসলে কোথায়, এবং সেই মনস্তত্ত্ব অনুযায়ী কিন্তু বই পড়ানো উচিত। সো আমার কাছে মনে হয় যে বই পড়ার বিষয়টা আপনি যেটা বলছেন যে এখনো সময় আছে যে না, বই পড়ার কার্যক্রমগুলো বাড়ানো উচিত। হ্যাঁ, সেটা রাষ্ট্রীয়ভাবে হতে পারে, সেটা আমাদের সামাজিক জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে হতে পারে, সবভাবে হতে পারে, এবং পারিবারিক দিক থেকেও অবশ্যই এটা উচিত। হ্যাঁ, তো আমরা এখন আপনার জাদুর ট্রাঙ্ক ও বিবর্ণ বিষয়ধারা, এই বইটি আপনার মোটামুটি অনেকদিন আগে প্রকাশিত হয়েছে। এই বইটির গল্পটা বা এই বইটি আসলে, এই বইটির সম্পর্কে আসলে জানতে চাইবো। আচ্ছা, জাদুর ট্রাঙ্ক এই গল্পের বইটা, এই বইটা নিয়ে মানে আমার প্রত্যেকটা বইতে না আমি একটা ভিন্ন দৃষ্টিকোণ নিয়ে লেখার চেষ্টা করি। আচ্ছা, হ্যাঁ। এই বইটা মূলত লিখেছিলাম একটা চিন্তা করে, যেমন এই বইয়ের প্রতিটা গল্পে আমি একটা মেসেজ মানুষকে খুব ক্লিয়ারলি দিতে চেয়েছি। সেটা হচ্ছে, দেখেন, আপনি যখন কোনো সংকটে পড়ছেন, বিপদে পড়ছেন, আপনি ভেতর থেকে চাইছেন কেউ একজন এসে আপনাকে উদ্ধার করুক, বা কেউ একজন আপনার পাশে থাকুক। আমরা সবসময় একটা সাপোর্টিং রোলকে না খুব চাই। এটা আমাদের মনস্তাত্ত্বিক একটা বড় ধরনের মনস্তত্ত্ব থেকেই তৈরি হয়ে গেছে এটা, যে কেউ একজন পাশে থাকবে, কেউ একজন পাশে পাবো আমি। আচ্ছা, সত্যি কি মানুষ পাশে থাকে? শেষ পর্যন্ত কেউ কি পাশে থাকে? আমরা তো দিন শেষ হলেই তো একটা সময় যে একাকিত্ব মানে আমাদের পেতেই হয় আসলে। একদম। তো যেহেতু আসলে দিন শেষে আমি একা, একটা মানুষ যদি তার ভেতরে এই জিনিসটা বা এই বোধটা তৈরি করে নেয় যে আমার সমস্যা এবং সংকটে আমাকেই রুখে দাঁড়াতে হবে, আমাকেই কথা বলতে হবে, এবং এই চিন্তাটা যদি প্রতিটা মানুষের মধ্যে থাকে, আপনি দেখেন সেই একক আমি কিন্তু মূলত সবার হয়ে যাচ্ছি। এবং আমি যদি এটা ধরে নিয়ে বরং আগাই যে কেউ আমাকে সহযোগিতা করবে না, আমার সংকটগুলো আমাকেই উদ্ধার করতে হবে। এবং আমরা না অদ্ভুতভাবে একটা ওই জাদুর ট্রাঙ্কের মতো কিছু খুঁজি, যে জাদুর ট্রাঙ্ক খুলে গেলে ওখান থেকে আমার জন্য সবকিছু বেরিয়ে আসবে। জীবনে আমরা এই জাদুর ট্রাঙ্কটাকে নিয়ে সবসময় পথ চলতে চাই, বাট সত্যি কথা কি জানেন, জাদুর ট্রাঙ্কটা আপনার ভেতরেই আছে। অন্যের মাঝে না খুঁজে শুধু নিজের মাঝে এই জাদুর ট্রাঙ্কটা যদি খুঁজে পাওয়া যায় এবং সেটা যদি আপনি খুলতে পারেন, তাহলে মনে হয় যত রকম বিবর্ণ বিষাদ আছে ওগুলো উড়ে যায়। এবং এই মেসেজটাই আমি দেওয়ার চেষ্টা করেছি এই বইয়ের গল্পগুলোর মধ্যে দিয়ে, যে জাদুর ট্রাঙ্কটা অন্যের মধ্যে খুঁজে লাভ নেই, আপনি আপনার নিজের মধ্যে খুঁজে। দারুণ। অবশ্যই পাঠকদের কিন্তু মানে সেই জাদুর বাক্সকে বা তাকে খুঁজে পেতে হলে কিন্তু মানে বইটি সংগ্রহ করে পড়তে হবে। পড়ার ফলে কিন্তু পাঠকরা জানতে পারবে আসলে কি রয়েছে। দীর্ঘ একটা সময় দিলেন আমাদের সাথে, অনেক বিষয়ে বললেন, খুবই ভালো লাগলো। আর খুবই ভালো লাগলো আপনার সাথে আলোচনা করে। আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো
থাকবেন। আপনিও ভালো থাকবেন। বুকওয়ার্মের এই কার্যক্রম চলুক, কারণ সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে হলে না সব ধরনের প্রচেষ্টা খুব জরুরি, সেটা খুব ছোট আকারে হোক বড় আকারে হোক, এবং জি, এটা সঙ্গী হতে পারলাম, এই জন্য ভালো লাগছে। আপনাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এই শুভেচ্ছার জন্য, আর এই আমাদের বিষয়টি নিয়ে যে আপনি কনসার্ন এবং আজকে আমাদের সাথে সময় দিলেন, সব মিলিয়ে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সকলকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং দীর্ঘ সময় জুড়ে দেখলেন। তো সকলকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বইয়ের পাতায় স্বপ্ন খোঁজেন। আসসালামু আলাইকুম।